আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা আরবিসি আইটেমের সেকেন্ড পার্টের সেকেন্ড ভিডিও নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি আরবিসি আইটেমটাকে দুইটা ভাগে ভাগ করছি, যেখানে ফার্স্ট পার্টে আমি আরবিসির যাবতীয় ডিটেলস, মরফোলজি, ব্রেকডাউন ইত্যাদি নিয়ে আলোচনা করছি। সেকেন্ড পার্টে হিমোগ্লোবিন ছিল ফার্স্ট ভিডিওতে, দেন সেকেন্ড ভিডিওতে আমরা ইন্ডিভিজুয়াল ডিজিজগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে আমার ফার্স্টে আছে জন্ডিস সম্পর্কে। তো আমি আলাদা ভিডিও আপলোড করতেছি ডিজিজগুলো নিয়ে, কারণ হলো এই জন্ডিস সম্পর্কে তুমি গাইডে কিছু পাবা, হয়তো কয়েকটা কথা এবিসির মধ্যে কিছু কথা পাবা, গাইডের মধ্যে কিছু কথা পাবা, মোটামুটি এটা একটু অগোছালো হিসাবে আছে। সো যাতে তুমি ডিজিজগুলোকে ইন্ডিভিজুয়ালি ওই ডিজিজটা হিসেবে শিখতে পারো, তা ওই জন্যই চেষ্টাটা করা। অ্যান্ড জন্ডিসটা তুমি একটা ইন্টিগ্রেটেড টিচিং পাবা যখন তোমার কলেজে পড়বা। ইন্টিগ্রেটেড টিচিং মানে হলো এই জন্ডিসটা আসলে ফিজিওলজিরও একটা টপিক, বায়োকেমিস্ট্রিরও টপিক, অ্যানাটমিকেরও টপিক। তো তিনটা আসলে একসাথে কেমনে পড়ে, এইটা মূলত আমি এই ভিডিওতেও আলোচনার চেষ্টা করব। ওকে, তো ফার্স্ট অফ অল জন্ডিস যদি আমি বলি কখনো মুখে তোমাকে, তখন তোমার আসলে কী ধারণা হয় বা কী আইডিয়া হয়? কারো যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে বা কারোকে দেখে থাকো, তাহলে দেখবা যে জন্ডিস যাদের হয় তাদের স্কিন অথবা চোখের নিচে অথবা নখের সামনের অংশ হলুদ হয়ে যায়। মূলত জন্ডিসটাকে মানে দেহের কোনো কালার অংশ মানে হলুদ হয়ে গেছে, এই টাইপের একটা কী বলা যায় এক্সপোজার হিসেবে তুমি চিন্তা করতে পারো। তো এই জন্ডিস সম্পর্কে জানার আগে তোমাকে অবশ্যই ফেট অফ আরবিসি এইটা খুব ভালোভাবে জানতে হবে, কারণ এইটা নিয়ে তুমি এতবার চিন্তা করতে হবে যেখানে কোনটার পর কী যেন হইতেছে। এটা যদি চিন্তা করতে না পারো তাহলে খুব অসুবিধা হবে। তাহলে জন্ডিস সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য বা জন্ডিসটাকে বুঝে পড়ার জন্য তোমার কয়েকটা টপিক জানতে হবে। একটা হলো এই যে ফিজিওলজির আরবিসির ব্রেকডাউন, এই টপিকটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সেকেন্ডলি হেপাটোবাইলিয়ারি সিস্টেম অর্থাৎ অ্যানাটমির এই স্ট্রাকচারটা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, যে খাবারটা হচ্ছে ইসোফেগাস দিয়ে তারপর স্টোমাকে আসে, স্টোমাক থেকে ডিউডেনামে যায়, এবং ডিউডেনামে যখন খাবারটা ডাইজেশন হয় তখন সেই খাবারটা ডাইজেশনের জন্য লিভার থেকে তৈরি হওয়া যে বাইল, সেই বাইলটা প্রথমে বাইল ডাক্ট দিয়ে গল ব্লাডারে আসে, তারপরে হচ্ছে গল ব্লাডার থেকে কমন বাইল ডাক্টের মাধ্যমে আলটিমেটলি অ্যাম্পুল অফ ভেটার ফর্ম করে এটা ডিউডেনামের মধ্যে পৌঁছায়। এটা হচ্ছে প্যানক্রিয়াস। তো এই স্ট্রাকচারটা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, হেপাটোবাইলিয়ারি সিস্টেম বলি এটাকে। আর থার্ডলি হচ্ছে এটা মেকানিজমটা বোঝার জন্য এনজাইমের যে ভিডিওটা, এনজাইমের আইসো এনজাইম ALT AST LDH এসব যেখানে আলোচনা করছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না বা দেখছো কিনা, এনজাইমের ওই সেকেন্ড পার্টের ভিডিওটা শেষ অংশ অথবা এবিসির 6th চ্যাপ্টার সম্ভবত, হ্যাঁ এবিসির 6th চ্যাপ্টার, ওইটা সম্পর্কেও তোমাকে 6 বা 7 হবে, এনজাইমের যে পার্টটুকু আছে ওইটার যে লাস্ট টপিক আইসো এনজাইম, ওইটা সম্পর্কে আইডিয়া থাকলে তুমি এখানে আসলে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে পারবে। ওকে, তো আমি ফেট অফ আরবিসিটা আরেকটু শর্টলি রিকল করতেছি, যে আরবিসিটা ভাঙবে হিমোগ্লোবিন হবে, সেই হিমোগ্লোবিনটা রিলিজ হলো, এখন হিমোগ্লোবিনটা আবার ম্যাক্রোফেজ দিয়ে ভাঙবে, তাহলে পাওয়া যাবে হিম এবং গ্লোবিন। গ্লোবিনটা ব্লাডে চলে গেল অ্যামিনো অ্যাসিড হিসেবে, বাকি থাকলো হিম। এই হিমটা ভেঙে পাওয়া যাবে আয়রন এবং বিলিভার্ডিন, এই আয়রনটাও স্টোর হয়ে যাবে আলটিমেটলি, এটা নিয়ে আমাদের কথা নাই। দেন বিলিভার্ডিনটা বিলিরুবিন হবে, বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে মিলে ফ্রি বিলিরুবিন হবে এবং প্লাজমাতে আছে এটা। এই ফ্রি বিলিরুবিনটা এখন লিভারে চলে যাবে, যাওয়ার পরে সেটা গ্লুকোনিক অ্যাসিডের মাধ্যমে কনজুগেট ঘটবে। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। নাও এবার হচ্ছে ফ্রি বিলিরুবিন, যেটা এখন লিভারে চলে আসছে। এটা তো মানে এখন পর্যন্ত কিন্তু আনকনজুগেটেডই আছে। যখন সে গ্লুকোনিক অ্যাসিডের সাথে মিশলো তখনই কিন্তু সে বিলিরুবিন গ্লুকোনাইড হয়ে গেল, যেটাকে আমরা কনজুগেট বিলিরুবিন বলি। তো কনজুগেট বিলিরুবিন, আনকনজুগেট বিলিরুবিন, এটার একটা ভালো ইম্পর্টেন্স আছে জন্ডিসের আলোচনায়, সেটা সম্পর্কে আমরা দেখবো সামনে। আর কনজুগেট বিলিরুবিন থেকে সেটা ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়ার মাধ্যমে কনজুগেট বিলিরুবিনটা স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হতে পারে, আর এই স্টার্কোবিলিনোজেনটা অক্সিডেশনের মাধ্যমে স্টার্কোবিলিনে কনভার্ট হয়ে যাবে, যেটা স্টুল দিয়ে বের হয়ে যাবে। অথবা স্টার্কোবিলিনোজেন এর কিছু অংশ আবার কিডনির মধ্যে যাবে ব্লাডের মাধ্যমে, এবং সেটা ইউরোবিলিনোজেনে কনভার্ট হবে, অ্যান্ড এটা অক্সিডেশনের মাধ্যমে আলটিমেটলি ইউরোবিলিন হিসেবে ইউরিন দিয়ে বের হয়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিলিরুবিনের মেটাবলিজম বলা যেতে পারে জন্ডিসের আলোচনায়। তো জন্ডিস আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই yellow coloration of skin, sclera and mucous membrane due to increased bilirubin concentration in body fluid.
অর্থাৎ বিলিরুবিন অতিরিক্ত মাত্রায় নর্মাল লেভেলের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে স্কিন, স্ক্লেরা এবং মিউকাস মেমব্রেনের মধ্যে যদি হলুদ কালার দেখা যায় সেটাকে আমরা জন্ডিস বলে থাকি। তাহলে স্কিন তো বুঝতেছি, স্ক্লেরাও একটু আগে দেখলাম। মিউকাস মেমব্রেন জিনিসটা কি? মিউকাস মেমব্রেন কোথায় কোথায় থাকবে? তো সাইট অফ এক্সামিনেশন তুমি স্ক্লেরার মধ্যে দেখতে পারো হলুদ হয়েছে কিনা, অথবা তুমি জিহ্বার যে আন্ডার সারফেস আছে, অর্থাৎ জিহ্বাকে যদি উল্টা করো, ফ্রেনুলাম যে সারফেসে আছে সেই সারফেসটা যদি চিন্তা করো তাহলে ওইটা যদি হলুদ হয়ে যায়, অথবা বাক্কাল মিউকোসা, বাক্কাল মানে কি? গালের যে আছে মাসেলটা আছে সেটা হচ্ছে বাক্কাল, বাক্কাল মিউকোসা, অথবা স্কিন স্পেশালি ওভার অ্যাবডোমেনের উপরে মানে পেটের উপরে যে স্কিনটা আছে সেটা, অথবা হাতের যে তালু আছে হাতের তালু, অথবা সোল অফ দ্য ফুট, তাহলে পায়ের যে সোলটা আছে, সোল কি উপরের সারফেসে থাকে না নিচের সারফেসে থাকে? যে সারফেস মাটির সাথে লেগে থাকে, পায়ের যে সারফেস মাটির সাথে লেগে থাকে, যে তার উপর ভর করে আমরা চলি, ওইটা হচ্ছে সোল অফ দ্য ফুট। তো এগুলা যদি হলুদ হয়ে যায়, এর মধ্যে কোনো একটা হইলেও হবে, মানে তোমার প্রত্যেকটা যে পাওয়া যেতে হবে প্রত্যেক সাইটে হলুদ হইতে হবে তা না, যদি 1-2 জায়গায় পাওয়া যায় সেটা জন্ডিস হিসেবেই গণ্য হবে। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমরা সাইট এক্সাম করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো আমরা বলতেছিলাম যে বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায়, কথা হলো বিলিরুবিনের নর্মাল লেভেল কত আর মাত্রায় কত? নর্মাল লেভেল হচ্ছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ প্রতি 100 ml এর মধ্যে যদি 0.2 থেকে 1 মিলিগ্রাম থাকে বিলিরুবিনের পরিমাণ, তাহলে সেটা নর্মাল। বাট যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? তাহলে সেটা জন্ডিস। বাট কথা আছে, 1-এর চেয়ে যদি 3-এর মধ্যে থাকে তাহলে সেটা হবে লেটেন্ট জন্ডিস, অর্থাৎ সেখানে হাইপার বিলিরুবিনিয়া হয়েছে কিন্তু কোনো হলুদ কালার দেখা যায় নাই, অর্থাৎ এটা হচ্ছে তোমার ডেভেলপিং জন্ডিস আর কি, আস্তে আস্তে জন্ডিসটা ডেভেলপ করবে, 1 থেকে 3 হয়েছে এরপর হয়তো আরও বাড়বে। আচ্ছা ঠিক আছে, লেটেন্ট জন্ডিস মানে সুপ্ত জন্ডিস। আর যদি 3-এর বেশি হয়ে যায় তার মানে এটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস, এখন তোমাকে এটার জন্য উপযুক্ত ট্রিটমেন্ট করতে হবে। তাহলে জন্ডিস সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া গেল। এরপর আসি আমরা জন্ডিস তো পড়লাম যে বিলিরুবিন, এই বিলিরুবিন সম্পর্কে আমরা দেখছি অলরেডি যে একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন আর একটা হলো কনজুগেটেড বিলিরুবিন। এর মধ্যে আনকনজুগেটেড যে বিলিরুবিনটা আছে, আনকনজুগেটেড বিলিরুবিনটা হলো ওয়াটার ইনসলিউবল, বাট কনজুগেটেড বিলিরুবিনটা হলো ওয়াটার সলিউবল। তাহলে এখানে একটা পার্থক্য একটু পড়া দরকার, কারণ এই আলোচনাটা একটু পরে আসবে। কনজুগেটেড বিলিরুবিন ভার্সেস আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে? আনকনজুগেটেড বিলিরুবিন এবং কনজুগেটেড বিলিরুবিন কোনটা ওয়াটার সলিউবল? কনজুগেটেডটা হলো ওয়াটার সলিউবল, আর এটা হলো ওয়াটার ইনসলিউবল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন কোনটা কি আমার কনজুগেটেড নাকি আনকনজুগেটেড এটা বুঝবো কেন? এটা বোঝার জন্য একটা রিঅ্যাকশন আছে, এটা বায়োকেমিস্ট্রির টপিক মূলত, ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন, ডাইএজোটাইজড সালফালিনিক অ্যাসিড প্লাস বিলিরুবিন। এইটার সাথে যদি তুমি বিলিরুবিন অ্যাড করো তাহলে পাওয়া যাবে এজোবিলিরুবিন। ওকে, আর যদি এজোবিলিরুবিন যেটা তৈরি হবে পার্পল কালার কমপ্লেক্স, এটা যদি এটা তৈরি হয় তার মানে এটা রেজাল্টটা হচ্ছে পজিটিভ। হইতে পারে যেটা ইমিডিয়েটলি রেজাল্ট দিয়ে দিছে, 5 মিনিটের মধ্যে পাওয়া গেছে, তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট যদি দেয় তাহলে হলো কনজুগেটেড বিলিরুবিন। যদি এই পার্পল কালার কমপ্লেক্সটা মিথানলের সাথে রিয়েক্ট করায়, মানে ধরো নর্মালি পার্পল কালার পাইলাম না, কিন্তু ডাইএজোটাইজ সালফালিনিক অ্যাসিড প্লাস বিলিরুবিন প্লাস মিথানল অ্যাড করলাম, তাহলে পার্পল কালার কমপ্লেক্সটা ফর্ম হয়েছে, দেন এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। আর যদি এমন হয় যে এটা পার্পল কালার কমপ্লেক্স পাওয়া গেল না, তার মানে কি? তার মানে এখানে বিলিরুবিন নাই, সুতরাং নেগেটিভ রেজাল্ট, তার মানে হচ্ছে বিলিরুবিন নাই, মানে নর্মাল কন্ডিশন আর কি। কথাটা আমি আরেকবার বলি, ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন হচ্ছে বায়োকেমিস্ট্রি টপিক, তুমি যদি এটা স্কিপ করতে চাও তাহলে আপাতত স্কিপ করতে পারো, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যখন পড়বা তখন এটা কাজে লাগবে। ডাইএজোটাইজড সালফালিনিক অ্যাসিড প্লাস বিলিরুবিন উৎপন্ন হয় এজোবিলিরুবিন। তাহলে যদি এজোবিলিরুবিন উৎপন্ন না হয় তার মানে কি বোঝা যায়? এটা নর্মাল, অর্থাৎ বিলিরুবিন নাই। যদি উৎপন্ন হয় তার মানে বিলিরুবিন আছে। বিলিরুবিন তো আবার 2 টাইপের, একটা কনজুগেটেড বিলিরুবিন আর একটা আনকনজুগেটেড বিলিরুবিন। যদি এই যৌগটা পার্পল কালার যৌগটা ইমিডিয়েটলি তৈরি হয়ে যায়, ইনস্ট্যান্ট,
রিয়াকশনের সাথে সাথে, তাহলে সেটা কনজুগেটেড বিলিরুবিন। আর যদি দেখা যায় এটা ইমিডিয়েটলি তৈরি হইল না, কিন্তু আমি যখন মিথানল তার সাথে অ্যাড করলাম, মিথানল যদি অ্যাড করি তারপরে এটা পার্পল কালার কমপ্লেক্স উৎপন্ন করে, তাহলে সেটা হলো আনকনজুগেটেড বিলিরুবিন। ফাইন। এখন এখানে কিছু কথা আছে যে হাইপার বিলিরুবিনেমিয়ার কিছু কনজেনিটাল কজ, মানে হচ্ছে বাই বর্ন, মানে জন্মলগ্ন থেকেই তার হাইপার বিলিরুবিনেমিয়া আছে। কিছু কারণে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া দেখা যায় এই কারণে, কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া দেখা যায় এই কারণে। এটা মূলত প্যাথোলজির একটা অংশ, তো তুমি যদি স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে এটা আছে। দেন আসো, জন্ডিসকে ভাগ করা যায় 3 ভাগে। একটা হিমোলাইটিক জন্ডিস বা প্রি হেপাটিক জন্ডিস, হেপাটোসেলুলার বা হেপাটিক, অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক জন্ডিস। তুমি যখন গাইডে পড়তে যাবা জন্ডিস, আমি সাজেস্ট করবো না কেউ গাইডে পড়ো, কারণ গাইডে যেটা আলোচনা আছে সেটা হচ্ছে মেডিসিন বা আরও হায়ার লেভেলের, মানে 4th ফেজের টপিকগুলো ডেভিডসন থেকে দিয়ে দিচ্ছে, বাট এটা আসলে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না। সো কেউ যদি গাইড পড়তে যাও, সেখানে দেখবা যে একটু হতাশ হইতেই হবে তোমাকে। তো আমাদের সিলেবাসে যতটুকু আছে ওইটা সর্বোচ্চ জানো, বাকিটুকু যেটা জানার প্রয়োজন সেটা তুমি পরবর্তীতে জানতে পারবে। তাহলে জন্ডিস এটা হচ্ছে আমাদের, যেহেতু বায়োকেমিস্ট্রি আছে, ফিজিওলজি আছে, দুইটা একসাথে কম্বাইন করে আমি পড়াবো। এবং কেউ যদি আপাতত মানে অবস্থা যদি পড়াশোনার খুব বেশি ভালো না থাকে, তাহলে আপাতত তো বায়োকেমিস্ট্রি টপিকটুকু স্কিপ করতে পারো, কিন্তু বাকিটুকু তো তুমি পড়তেই হবে, তাই না? ফিজিওলজির পার্টটুকু তো পড়তেই হবে। তো এটা ফিজিওলজির পার্ট, বায়োকেমিস্ট্রির পার্টটুকু আসলে এটাই একটু পরে পড়াবো। তাহলে জন্ডিসকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো হিমোলাইটিক, হেপাটোসেলুলার এবং অবস্ট্রাকটিভ। যদি এরকম হয় আরবিসি সেল ভাঙার মাধ্যমে বিলিরুবিন তৈরি হয়েছে, আমরা তো ফেট অফ আরবিসির মধ্যে পড়ছি, আরবিসি ভাঙলে হিমোগ্লোবিন তৈরি হয়, সেই হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন আসে। সুতরাং আরবিসি ভাঙার মাধ্যমে বিলিরুবিনটা যদি রক্তের মধ্যে বেড়ে যায়, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে হাইপার বিলিরুবিনেমিয়া। আর হাইপার বিলিরুবিনেমিয়ার জন্যই তো তোমার, যখন হাইপার বিলিরুবিনেমিয়া 3-এর চেয়ে বেশি হয়ে যায়, বিলিরুবিনের লেভেল যখন 3-এর চেয়ে বেশি হয়ে যায়, তখন কি জন্ডিস হয়। তাহলে এই ধরনের জন্ডিস যেটা লিভারে না, লিভারে আসার আগেই আরবিসির মধ্যেই ভেঙে গেছে, এইটা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস অথবা হিমোলাইটিক জন্ডিস। আরেকটা হলো লিভার সেলের ড্যামেজ। এই লিভার সেলের ড্যামেজের মাধ্যমে কি হয়, লিভারের মধ্যে কি উৎপন্ন হয়, বাইল, তাই না? বাইল উৎপন্ন হয়। এখন ধরে নাও এই যে লিভার, এখানে কি ঘটতেছে, এই লিভারের মধ্যেই তো মূলত আলটিমেটলি এই কনজুগেশনটা ঘটতেছে, তাই না? লিভারের মধ্যেই কনজুগেশনটা ঘটতেছে। এখন যদি এরকম হয় লিভার সেলের ড্যামেজ, তখন লিভার সেলটা ভেঙে এই বিলিরুবিনটা কি ব্লাডের মধ্যে চলে আসবে না? লিভারের মধ্যে এটা তৈরি হচ্ছে, কারণ লিভার সেলটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। তুমি একটা সম্পদ এক জায়গায় স্টোর করে রাখছো, এখন সেই আলমিরাটা, ধরো আলমিরার মধ্যে রাখছিলা, আলমিরাটা হচ্ছে চুরি হয়ে গেছে বা আলমিরাটা ভেঙে ফেলছে মানুষ, তাইলে কি ওইটা বের হয়ে যাবে না আলমিরা থেকে? তখন এই জিনিসটার কি এরকম, লিভারের মধ্যে যেহেতু উৎপন্ন হয়েছে এবং লিভারটাই ড্যামেজ হয়ে গেছে, তো এইটা হচ্ছে এখন ব্লাডের মধ্যে চলে আসবে। আর ব্লাডের মধ্যে চলে আসা মানে কি, হাইপার বিলিরুবিনেমিয়া। আর হাইপার বিলিরুবিনেমিয়া হইলে কি জন্ডিস। তাহলে হেপাটোসেলুলার জন্ডিস কেন হয়, লিভারের ড্যামেজের জন্য। হেপাটিক জন্ডিস বলতেছি এটাকে। হেপাটোসেলুলার, লিভারের সেলের ড্যামেজের জন্য যে জন্ডিস হয় সেটাই হলো হেপাটোসেলুলার, এবং এটা যেহেতু লিভার লেভেলে ঘটতেছে তাই এটা হচ্ছে হেপাটিক জন্ডিস। আর একটা হলো অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক জন্ডিস। এটা সম্পর্কে বোঝার জন্য আমাদের আইডিয়া রাখতে হবে এই ছবিটা সম্পর্কে। দেখো, লিভার থেকে আলটিমেটলি কমন বাইল ডাক্টের মাধ্যমে এই ডিউডেনামের মধ্যে যায়, এবং বিলিরুবিনটা বাইল যেটা আছে, বাইল পুরোটা এখানে কাজ করে। কোথায় কাজ করে, ডিউডেনামের মধ্যে গিয়ে। এখন যদি এরকম হয় যে এই পথটা যদি অক্লুশন হয়ে যায় বা কোনোভাবে রাপচার হয়ে যায়, মানে বাইল ডাক্টটা যদি কোনোভাবে অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন কিন্তু এই বাইল, লিভারে উৎপন্ন হওয়া বাইলটা কিন্তু আলটিমেটলি ডিউডেনামের মধ্যে যাইতে পারবে না। এবং তোমার রাস্তা যখন একদিকে বন্ধ থাকে, ভালো পথে যাওয়ার রাস্তা যদি বন্ধ থাকে, তুমি ভালো পথে যেতে পারতেছো না, তাহলে কোথায় যাবা, গোল্লায় যাবা বা খারাপ পথে যাবা, তাই না? তাহলে এই পথে যাওয়ার যখন রাস্তা অবস্থা খারাপ, মানে এই রাস্তা যখন চলতেছে না, তখন সে কোথায় যাবে, তখন সে রক্তের মধ্যে মিশে যাবে। তাইলে এই বাইলটা তখন রক্তের মধ্যে মিশে যাবে, ব্লাডের মধ্যে যখন মিশে যাবে, তখন সেটাকে হাইপার বিলিরুবিনিয়া প্রডিউস করতেছে, এবং আলটিমেটলি আসলে অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক জন্ডিস বলতেছে আমরা সেটাকে। তাহলে জন্ডিসকে 3 ভাগে ভাগ করা যায়। একটা প্রি হেপাটিক, যেটা আরবিসির ভাঙনের মাধ্যমে ঘটে, হেপাটিক জন্ডিস যেটা লিভার সেলের ড্যামেজের মাধ্যমে ঘটে, আর একটা হলো অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক জন্ডিস, যেটা বাইল ডাক্টের এই রাপচার হওয়ার জন্য বা অক্লুশন হওয়ার জন্য কাজে লাগে।
ফাইন। তাহলে আবার আমরা দেখি এই 3 টাইপের যে জন্ডিস আছে, 3 টাইপের জন্ডিসের মধ্যে আসলে কী কী ডিফারেন্স দেখা যায়। এটা আগে বলে রাখি, এটা বায়োকেমিস্ট্রি টপিক, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে এটা পড়বা। কেউ যদি এখন থেকে পড়ে রাখো তাহলে তার জন্য অনেক কিছু ইজি হবে। দেখবা যে সামনে অ্যানাটমির মধ্যে ওইটা আছে অ্যাবডোমেন কার্ডে, আবার এখন তো ফিজিওলজির মধ্যেও আছে, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রির মধ্যে পাবা। তো আমি বায়োকেমিস্ট্রির জন্য আলাদা কোনো ভিডিও আপলোড করবো না, এই ভিডিওটাই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি জন্ডিস হিসেবে আপলোড হবে। তো দেখো এখানে আসলে কি ঘটে। প্রথমে এটা হচ্ছে নর্মাল, এটা হিমোলাইটিক, অবস্ট্রাকটিভ আর হেপাটোসেলুলার। অ্যান্ড ফার্স্ট অফ অল আমাদের প্যারামিটার হচ্ছে সেরাম বিলিরুবিন। তো সেরাম বিলিরুবিনের নর্মাল লেভেল কত? 0.2 থেকে 1%। মানে এটা হচ্ছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমরা বলছিলাম 3 মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি হইলে সেটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস। ওকে ফাইন। যদি হিমোলাইটিক জন্ডিসের কথা বলো তুমি, তাহলে এটা রেয়ারলি 5-এর চেয়ে বেশি হয়, মানে 3 থেকে 5 এই রেঞ্জে আসলে বেশিরভাগ ক্ষেত্রে হিমোলাইটিক জন্ডিসটা হয়ে থাকে। কেন? কারণ আরবিসি যেটা, এটা ভাঙার মাধ্যমে কী উৎপন্ন হয়? বিলিরুবিন উৎপন্ন হয়, তাই না? বিলিরুবিন উৎপন্ন হয়েছে। এখন বেশি বেশি আরবিসি ভাঙছে, বিলিরুবিনের পরিমাণটাও বেশি হয়েছে। এখন এই বেশি বিলিরুবিনটাও কিন্তু লিভার আলটিমেটলি এই বিলিরুবিনটাকে কনজুগেট বিলিরুবিন বানাইতে পারে। এরবিসিতে একটা কথা আছে এরকম, লিভার ক্যান কনজুগেট অ্যান্ড এক্সক্রিট এ বিলিরুবিন লোড 6 থেকে 10 টাইমস নর্মাল ইফ নেসেসারি। যদি প্রয়োজন হয়, লিভারের এই সক্ষমতা আছে। যদি আরবিসি অনেক বেশি ভাঙে যায়, আরবিসি ভাঙার মাধ্যমে বিলিরুবিন উৎপন্ন করছে 6 থেকে 10 গুণ, তারপরেও লিভার সেটাকে কনজুগেট করে এক্সক্রিট করে দিতে পারবে। কিন্তু এর চেয়েও যদি বেশি হয়ে যায়, 15 গুণ বেশি হয়ে যায়, তখন কিন্তু আর পারবে না। তো ওই টাইমে আসলে মূলত তোমার বিলিরুবিনটা বেড়ে যাবে। তাহলে নর্মাল 6 থেকে 10 গুণ বেশি ভাঙলেও সমস্যা নাই, লিভার সেটাকে বানাই ফেলতে পারতেছে যদি দরকার হয়। কিন্তু এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু আর পারবে না। সিন্স হেপাটিক বিলিরুবিন conjugation and excretion capacity is very high, hemolysis alone in normal liver function cannot increase unconjugated bilirubin concentration usually greater than 5, অর্থাৎ 5-এর চেয়ে বেশি সাধারণত হয় না। এটা হচ্ছে রিজন। আর অবস্ট্রাকটিভ জন্ডিস কেন হয়? এই কমন বাইল ডাক্ট যেটা আছে সেটা যদি ঠিকমতো পাস করতে না পারে, মানে এটা হচ্ছে অবস্ট্রাক্টেড হয়ে গেছে। তো অবস্ট্রাক্টেড যদি হয়ে যায় তাহলে কি হবে? আলটিমেটলি এখান থেকে তোমার যে বিলিরুবিনটা উৎপন্ন হয়েছিল লিভার দিয়ে, সেটা তো আর এখানে যেতে পারতেছে না। তো কোথায় যাবে? ব্লাডের মধ্যে চলে যাবে আলটিমেটলি, ঠিক আছে? তো ব্লাডে যখন ছড়াই গেল, যতটুকু বিলিরুবিন আছে পুরোটাই তো প্রায়, যদি এইটা বেশি পরিমাণে অবস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে বেশি বিলিরুবিন ছড়াই যাবে, যদি কম পরিমাণে ছড়ায় তাহলে কম পরিমাণে ব্লাডের মধ্যে যাবে। ইউজুয়ালি এটা 30%, অর্থাৎ 30 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে বেশি, অনেক, কিন্তু অনেক। হেপাটোসেলুলার জন্ডিস, এই হেপাটোসেলুলার জন্ডিসটা 20 মিলিগ্রাম পার ডেসিলিটার এর চেয়ে বেশি হয়ে থাকে। এর চেয়ে বেশি হইতে পারে, না হইতে পারে, মানে বলছে যে 20-এর চেয়ে রেয়ারলি বেশি, মানে কোনো কোনো ক্ষেত্রে 20-এর চেয়ে বেশি হয়, অথবা 5 থেকে 15 এই রেঞ্জের, 5 থেকে 20 এই রেঞ্জের মধ্যেও থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে দুটার মাঝামাঝি অবস্থা আর কি, হিমোলাইটিক আর অবস্ট্রাকটিভের মাঝামাঝি হেপাটোসেলুলার জন্ডিস। অর্থাৎ লিভার সেলটা যখন ড্যামেজ হবে, লিভার সেল থেকে কিছু বিলিরুবিন ব্লাডে চলে যাবে। এইটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস, 20 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো টাইপস অফ বিলিরুবিন ইনক্রিজড, দেখো হিমোলাইটিক জন্ডিস যেটা আছে, হিমোলাইটিক জন্ডিসের মাধ্যমে আরবিসি ভাঙছে, আরবিসি ভাঙার মাধ্যমে কি তৈরি হলো? বিলিরুবিন তৈরি হলো। আর এই বিলিরুবিনটা কোথায় যাবে? লিভারে যাবে। লিভারে যাবে, সেটা কনজুগেটেড হবে। কিন্তু আরবিসি ভাঙার মাধ্যমে যে বিলিরুবিনটা তৈরি হয়েছে সেটা কি? আনকনজুগেটেড বিলিরুবিন, এবং এটাই এখন ব্লাডের মধ্যে আছে, এটার মাধ্যমে হাইপার বিলিরুবিনিমিয়া হয়েছে। সুতরাং এই হিমোলাইটিক জন্ডিসের মাধ্যমে যে বিলিরুবিনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা হিমোলাইটিক জন্ডিসে বেড়ে যায়। অবস্ট্রাকটিভ জন্ডিস, দেখো লিভার থেকে যখন ইন্টেস্টাইনে যায়, ডিউডেনামে যায়, ওই পথের যখন অক্লুশন হয় বা অবস্ট্রাকশন ঘটে, তখনই মূলত এই বাইলটা বের হয়ে যায় ব্লাডের মধ্যে। তাহলে এই যে বাইলটা, এটা কোন ধরনের? এটা হচ্ছে বিলিরুবিনটা হলো কনজুগেটেড বিলিরুবিন, তাহলে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। আর হেপাটোসেলুলার জন্ডিস, দেখো লিভারের মধ্যে আসতেছে, লিভারের মধ্যে ফ্রি বিলিরুবিন আসতেছে, এটা কিন্তু আনকনজুগেটেড। আর লিভার সেটাকে গ্লুকোনিক অ্যাসিডের সাথে মিশিয়ে কনজুগেট বানাইছে। অর্থাৎ লিভার ড্যামেজের মাধ্যমে, লিভার সেলের ড্যামেজের মাধ্যমে আনকনজুগেটেড বিলিরুবিনটাও বের হবে, কনজুগেটেড বিলিরুবিনটাও বের হবে, তাই না? কিছুটা কনজুগেশন করতে তো পারছে, তাহলে কনজুগেটেডও কিছু বের হয়েছে, আনকনজুগেটেডও কিছু বের হয়েছে। তাহলে যেটা হলো আমার, সেটা হলো হেপাটোসেলুলার ড্যামেজ বা হেপাটোসেলুলার জন্ডিসের মাধ্যমে
কনজুগেটেড আনকনজুগেটেড দুই ধরনের বিলিরুবিনই বেড়ে গেছে। ফাইন। তারপর আসো ইউরিনারি ইউরোবিলিনোজেন লেস দেন 4 মিলিগ্রাম পার ডে। নর্মালি এটা 4 মিলিগ্রাম পার ডে এর চেয়ে কম হয়। তো আমরা দেখি যে স্টার্কোবিলিনোজেনটা কিডনির মধ্যে গেছে, ব্লাডের মাধ্যমে ইউরিনারি ইউরোবিলিনোজেন উৎপন্ন হয়েছে, যেটা ইউরিবিলিন হিসেবে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়। তো এটা হচ্ছে 4 মিলিগ্রাম পার ডে এর চেয়ে কম। কিন্তু হিমোলাইটিক জন্ডিস যদি হয় তাহলে কিন্তু ইউরিনারি ইউরোবিলিনোজেনটা বেড়ে যায়। কথা হলো কেন বেড়ে যায়? দেখো, যখন আমি যদি বলি আমার হয়েছে, কি বলে, হিমোলাইটিক জন্ডিস হয়েছে, তার মানে কি আরবিসি ভাঙছে। আরবিসি ভাঙছে মানে কি আলটিমেটলি আমার আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ছে। ঠিক আছে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ছে। এখন এইটা আমার আলটিমেটলি লিভার কিন্তু সেটাকে কনজুগেট করবে। এই আনকনজুগেটেড বিলিরুবিন 6 থেকে 10 গুণ বাইরে গেলেও কিন্তু লিভার সেটাকে কনজুগেট করতে পারে। অর্থাৎ আমার কনজুগেটেড বিলিরুবিন হওয়া, লিভার থেকে বের হওয়ার যে কনজুগেটেড বিলিরুবিন, সেই কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণও বেড়ে গেছে। আমি ওই ফ্লো চার্টের মধ্যে যাই, আবার ফ্লো চার্টটাকে নিচে নিয়ে আসি, তাহলে বোঝাইতে সহজ হবে। ওকে, দেখো এখানে আমরা বলতেছি আরবিসি বেশি বেশি ভাঙছে, তাহলে বেশি বেশি বিলিরুবিন উৎপন্ন হয়েছে। আর বেশি বেশি বিলিরুবিন উৎপন্ন হয়েছে, যদিও আনকনজুগেটেড হোক, তারপর আনকনজুগেটেডটা ব্লাডের মধ্যে বাড়ছে, সেটা সত্যি। কিন্তু এই বিলিরুবিনটা তো আলটিমেটলি লিভারে আসছে, তাই না? এবং লিভার সেটাকে 6 থেকে 10 গুণ বেশি পরিমাণে বিলিরুবিন কনজুগেট করতেছে। তার মানে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ কি আগের চেয়ে 6 থেকে 10 গুণ বেশি। আর 6 থেকে 10 গুণ কনজুগেট বেশি, তার মানে কি স্টার্কোবিলিনোজেনও বেশি, ইউরোবিলিনোজেনও বেশি। তার মানে ইউরোবিলিনোজেনের পরিমাণটা আসলে ইনক্রিজ করছে। তাহলে ইউরোবিলিনোজেন এটা কি এখানে ইনক্রিজ, এবং দেখো স্টার্কোবিলিনোজেন এটাও ইনক্রিজ। ফাইন। এরপরে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে কি? অবস্ট্রাকটিভ জন্ডিস মানে হচ্ছে এই পথ দিয়ে আসতেই পারতেছে না। তো লিভার থেকে আমার কনজুগেটেড হোক আর আনকনজুগেটেড হোক, যেটাই বের হোক না কেন, আমার কিন্তু আলটিমেটলি কি হয়, এই আনকনজুগেটেড বিলিরুবিনটা বা কনজুগেটেড বিলিরুবিন যেটাই হোক না কেন, এখানে মূলত লিভার তো কনজুগেটেডটাই বের হবে। তো কনজুগেটেড বিলিরুবিন যেটা বের হওয়ার কথা, সেটা কিন্তু বের হয়ে আসতে পারতেছে না। তাহলে অবস্ট্রাকশনের জন্য এটা কিন্তু কমে যাচ্ছে। আমার লিভার থেকে যখন বাইল ডাক্টের মাধ্যমে আসবে ইন্টেস্টাইনে, এটা যখন আসবে বাইল ডাক্ট দিয়ে, এখন এই পথটা তো অবস্ট্রাক্টেড, তাহলে বেশি পরিমাণে আসতে পারবে না। স্টার্কোবিলিনোজেনের পরিমাণও কমে যাবে, ইউরোবিলিনোজেনের পরিমাণও কমে যাবে। এবং যদি এটা একদম কমপ্লিটলি অবস্ট্রাক্টেড হয়ে যায়, যে এই পথ দিয়ে আসতেই পারবে না, তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, ইউরোবিলিনোজেনের পরিমাণও 0 হয়ে যাবে। এটাই বলা হয়েছে যে অবস্ট্রাকটিভ জন্ডিস এর ক্ষেত্রেও কম, এই ক্ষেত্রেও কম। নীল ইফ কমপ্লিট অবস্ট্রাকশন, নীল ইফ কমপ্লিট অবস্ট্রাকশন, যদি একদম কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে তার আসতেই পারবে না, তাহলে নীল হয়ে যাবে। আর হেপাটোসেলুলার জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে কী হবে? তো ফিকাল স্টার্কোবিলিনোজেন যেটা, সেটা কমে যাবে। কারণ হেপাটোসেলুলার জন্ডিস মানে লিভার সেলের ড্যামেজ, তার মানে লিভার ঠিকমতো কনজুগেশন করতে পারতেছে না। আর লিভার যদি কনজুগেশন করতে না পারে, মনে রাখবা এই ইন্টেস্টাইনে শুধুমাত্র শুধুমাত্র কনজুগেটেড বিলিরুবিনটাই আসতে পারে, নট আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন এদিকে আসবে না। তাহলে কনজুগেট বিলিরুবিনটা যেহেতু এদিকে আসতেছে এবং লিভারটা যেহেতু ড্যামেজ, ঠিকমতো কনজুগেশন করতে পারতেছে না, সুতরাং এখানে স্টার্কোবিলিনোজেনের পরিমাণটা কি কমে যাবে। এখন কথা হলো ইউরোবিলিনোজেনের পরিমাণ কি বাড়বে না কমবে? ইউরোবিলিনোজেনের পরিমাণ কথাটা হলো এখানে কোনো ক্ষেত্রে বাড়ে, কোনো ক্ষেত্রে কমে। কখন কমে কখন বাড়ে? যদি লিভার সেলের নর্মাল ড্যামেজ হয় তাহলে সেটা বাড়ে, আর লিভার সেল যদি সেভিয়ার লেভেলে ড্যামেজ হয় তাহলে এটা কমে যায়। সেভিয়ার লেভেলের ড্যামেজ মানে কি? একদম এখানে হচ্ছে তোমার ঠিকমতো আরবিসি লিভারটা ঠিকমতো কনজুগেশন করতেই পারতেছে না, এবং কনজুগেশন করতে না পারার কারণে ইউরোবিলিনোজেনটা এখানে আসতে পারতেছে না, এবং যার ফলে ইউরিনারি ইউরোবিলিনোজেন কমে গেছে। তো দেখো, ইউরিনারি বিলিরুবিন এবং বাইল সল্ট ইন ইউরিন, অর্থাৎ ইউরিনের মধ্যে বিলিরুবিন অথবা বাইল সল্ট নর্মালি অ্যাপিয়ার করে না, কিন্তু এই অবস্ট্রাকটিভ এবং হেপাটোসেলুলার জন্ডিস এগুলোর মধ্যে অ্যাপিয়ার করে। কথা হলো কেন অ্যাপিয়ার করে? তুমি যদি নর্মাল চিন্তা করো যে বিলিরুবিন বা বাইল এগুলো উৎপন্ন হইতেছে লিভারের মধ্যে, তাই না? উৎপন্ন হয় সেটা আলটিমেটলি এই বাইল ডাক্টের মধ্য দিয়ে প্যানক্রিয়াসের মধ্যে ডিউডেনামের মধ্যে চলে আসছে। তাহলে তো ব্লাডের মধ্যে যাওয়ার কথা না। আর ব্লাডে যদি না যায় তাহলে সেটা গ্লোমেরুলাসের মধ্যেও যাওয়ার কথা না। আর গ্লোমেরুলাসে যদি না যায় তাহলে সেটা কিডনির যে আলতাস পাথর রেনাল টিউবিউল দিয়ে আলটিমেটলি ইউরিন হিসেবে বের হওয়ার কথা না। যদি ব্লাডে যায় তাহলে সেটা ফিল্ট্রেটেড হয়ে আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেট হবে, সেটা রেনাল টিউবিউলের মধ্য দিয়ে গেলে তখন সেটা ইউরিন হবে। ওকে, কিন্তু যদি হেপাটোসেলুলার জন্ডিসের কথা চিন্তা করো, মানে লিভার সেল ড্যামেজ, এটার মধ্য থেকে বাইল বিলিরুবিনগুলো বের হয়ে যেতে পারবে না,
এটা যদি ড্যামেজ হয়ে যায় এখানে যা আছে এগুলো বের হয়ে যাবে, ব্লাডের মধ্যে চলে যাবে। অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয়, এখানে যদি এটা রাপচার হয়ে যায় বা কোনোভাবে অবস্ট্রাক্টেড হয়ে যায়, অক্লুডেড হয়ে যায়, তখন সেটা কি বের হয়ে যাবে ব্লাডের মধ্যে। তাহলে হেপাটোসেলুলার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস এগুলোর মধ্যে ব্লাডে আলটিমেটলি চলে যাচ্ছে, আর ব্লাডে চলে গেলে সেখান থেকে ইউরিনে অ্যাপিয়ার করবে। এবং যদি কোনো জন্ডিসের মধ্যে বিলিরুবিনটা ইউরিনের মধ্যে অ্যাপিয়ার না করে তাহলে সেটা হচ্ছে অ্যাকোলিউরিক জন্ডিস। আর অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে যেহেতু এই বিলিরুবিনটা ইউরিনে অ্যাপিয়ার করতেছে, সুতরাং এটা হবে কোলিউরিক জন্ডিস। এরপরে বাকি থাকলো আমাদের এএলটি, এএসটি আর এএলপির কথা। তো এটা নর্মাল লেভেলটা তো তোমার মনে রাখতে হবে, এটা মুখস্থ। এখন আমরা জানি এএসটি দিয়ে শুরু করি। এএসটি কোথায় কোথায় থাকে? এএসটি লিভারে থাকে, হার্টে থাকে, আরও কয়েক জায়গাতে আছে। সো আরবিসির মধ্যেও কিন্তু এএসটি আছে। সুতরাং আরবিসির ভাঙনের মাধ্যমে আরবিসি সেল থেকে ব্লাডের মধ্যে কোনটা চলে আসবে? এএসটি আসবে। অর্থাৎ হিমোলাইটিক জন্ডিসের মধ্যে এএসটির পরিমাণটা ব্লাডের মধ্যে বেশি আসবে, তাহলে সিরাম এএসটির পরিমাণটা বেশি পাওয়া যাবে। অবস্ট্রাকটিভ জন্ডিসও কিছু পাওয়া যাবে, এবং যেহেতু লিভারের মধ্যেও আছে সুতরাং হেপাটোসেলুলার জন্ডিসের মধ্যেও পাওয়া যাবে। কিন্তু সবচেয়ে বেশি কোনটা? হিমোলাইটিক সবচেয়ে, মানে তারপরে হচ্ছে লিভারও যেহেতু আছে সুতরাং হেপাটোসেলুলার, আর লাস্টে হচ্ছে অবস্ট্রাকটিভ। তারপরে আসো এএলটির মধ্যে। আচ্ছা, এএলটি পরে আসি। এএলপির মধ্যে এএলপির যেহেতু পড়ছো কিনা জানি না, এনজাইমের মধ্যে আছে অথবা সামনেও পড়বা, যে এএলপি পাওয়া যায় বাইলারি অ্যাপারেটাসের মধ্যে, অর্থাৎ এই যে বাইল ডাক্ট আছে এটার মধ্যেও পাওয়া যায়। লিভারে তো আছেই, তারা এএলপি পাওয়া যায় হেপাটিক, প্লাসেন্টা এবং বোন, হ্যাঁ 3 জায়গায় পাওয়া যায়। তাহলে লিভারেও আছে এবং এইখানেও আছে, ঠিক আছে। এবং এইটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। লিভারের মধ্যেও আছে, সো লিভারেও বেশি, কিন্তু আরবিসির মধ্যে এটা পাওয়া যায় না, সুতরাং এটা হচ্ছে নর্মাল। এবং এএলটিটা দেখো, এএলটির মধ্যে মনে রাখবা যে এএলটি হচ্ছে শুধুমাত্র লিভারে পাওয়া যায়। এটা হচ্ছে এখানে নর্মাল, লিভারে যেহেতু পাওয়া যায় লিভারে সবচেয়ে বেশি, এবং লিভারের পরপর এখানে যেহেতু বাইল ডাক্ট আছে, লিভারে বাইল ডাক্টেও সামান্য কিছু আছে, সো এখানে হচ্ছে একটা, বুঝছো আশা করি। তাহলে এএলটি হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসে সবচেয়ে বেশি বাড়ে, এএসটি হচ্ছে আরবিসি ভাঙনের মাধ্যমে সবচেয়ে বেশি বাড়ে। এই হচ্ছে আমাদের বায়োকেমিক্যাল ফাইন্ডিংস ইন জন্ডিস। এটা যদি পারো সবগুলো খুবই ভালো বিষয়। কজ হচ্ছে কি? হিমোলাইটিক জন্ডিস কেন হয়? ইনকম্পাটিবল ব্লাড ট্রান্সফিউশনের জন্য। সিকল সেল অ্যানিমিয়া, এই ব্লাড ট্রান্সফিউশনের যে ভিডিওটা আছে সেই ভিডিও দেখতে এটা বুঝতে পারবা যে কীভাবে সেল লাইসিস হচ্ছে, হিমোলাইসিস কেন হয়। তারপরে হলো সিকল সেল অ্যানিমিয়া, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি, পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি। এগুলো আমরা মেটাবলিজম চ্যাপ্টারে পড়বো, যে আরবিসির সেলের জন্য যে পুষ্টি প্রয়োজন, নিউট্রিশন প্রয়োজন, এনার্জি প্রয়োজন, মানে পুষ্টি কেন প্রয়োজন? এনার্জি প্রডিউস করার জন্যই তো এই যে নিউট্রিশনটা আসে সেই নিউট্রিশন থেকে এনার্জি প্রডিউস করতে হবে। এই এনার্জি প্রডিউস করার জন্য যে এনজাইমটা প্রয়োজন সেটা হচ্ছে পাইরুভেট কাইনেস, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস। এই এনজাইমগুলো না থাকলে সে আলটিমেটলি হিমোলাইসিস ঘটবে। তারপরে হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এটা লিভারের ভিতরের যে পাথওয়ে আছে সেখান দিয়েও কিছু আছে। হেপাটোবাইলারি সিস্টেমটা আসলে ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক 2 ধরনের পাথওয়ে আছে। প্রথমে লিভারের মধ্যে উৎপন্ন হয়, লিভার থেকে লিভারের বাইরে তো যাইতে হবে, মানে লিভার থেকে যখন লিভারের বাইরে যাইতে হবে তখনও তো লিভারের সেল থেকে এটু পর্যন্ত পাথওয়ে বহন করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, আর এটা হচ্ছে এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। তো ইন্ট্রাহেপাটিক কজ কী? বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এই আর অনেক কিছু আছে, মুখস্থ করবা। এক্সট্রাহেপাটিকের ক্ষেত্রে কী অনেক কিছু আছে, মনে রাখবা। যখন অ্যানাটমি পড়বা তখন এই জিনিসটা ভালো করে ক্লিয়ার হবে। আর হেপাটোসেলুলার জন্ডিস, ভাইরাল হেপাটাইটিস, টক্সিক হেপাটাইটিস, অটোইমিউন লিভার ডিজিজ, মেটাস্টেটিক লিভার ডিজিজ, হেপাটোসেলুলার কার্সিনোমা, উইলসন ডিজিজ, এটা কপারের জন্য হয়, হিমোক্রোমাটোসিস। তো এই আর কি মূলত আমাদের হেপাটোসেলুলার যে জন্ডিস আছে সেগুলোর কজ দেওয়া আছে, মানে লিভারে যত ডিজিজ আছে সেগুলা। এরপর হলো কার্ডিনাল ফিচার্স, অর্থাৎ কোন টাইপের জন্ডিস হইলে কী কী ফিচার্স দেখা যায়। যেমন এটার মধ্যে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া হবে, এবং নর্মাল লিভার ফাংশন টেস্ট কেন বলতেছি? এই যে দেখো, এএলটির কথা বললো এটা কিন্তু নর্মাল, এএলপির কথা বললো এটাও নর্মাল, শুধুমাত্র এএসটিটা বাড়ছে, মানে নর্মাল লিভার ফাংশন টেস্টটাই তো দেখা যাচ্ছে, একটা বাড়ছে, 2টা কিন্তু নর্মাল আছে। তারপরে হচ্ছে, এবং সবচেয়ে স্পেসিফিক কোনটা লিভারের ফাংশনের জন্য স্পেসিফিক কোনটা? এএলটি।
এএলটি বেশি স্পেসিফিক, এবং আসলে তো লিভারে কোনো ধরনের সমস্যা ঘটতেছে না, কোনো সমস্যা হলো এখানে আরবিসি ভাঙতেছে, লিভার কিন্তু আসলে নর্মাল, তাহলে নর্মাল লিভার ফাংশন টেস্ট। সিরাম বিলিরুবিন ইউজুয়ালি, এটা তো আমরা জানি, ইউরিনারি এগুলো আমরা দেখে আসছি। তারপর হচ্ছে এএলটি এলপি এগুলো জানা আছে, জাস্ট একটু পড়বার নতুন যদি কিছু পাও, যেমন ডিক্রিজ হেপ্টোগ্লোবিন, এটা লিভার থেকে উৎপন্ন হয় একটা প্রোটিনের নাম রেটিকুলোসাইটোসিস। ওকে, হেপাটোসেলুলার জন্ডিসের মধ্যে দেখতেছি ডার্ক ইউরিন আছে, এটা আমরা আগে কোনো পড়ি নাই, আর এগুলো তো অলরেডি দেখা হয়ে গেছে। তো ডার্ক ইউরিন কেন হয়? ডার্কে একটা কালারযুক্ত, মানে অনেক বেশি কালারফুল হয়ে গেলে সেটা হচ্ছে ডার্ক হয়, তাই না? যেহেতু এর ফিকাল স্টার্কোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন তো ফিসেস দিয়ে বের হয়, তাহলে ইউরিনারি ইউরোবিলিনোজেন এই অবস্ট্রাকটিভ হেপাটোসেলুলার জন্ডিস হইলে নর্মালি এটা বেশি হয়ে যায়। বা তুমি যদি বিলিরুবিনের কথা চিন্তা করো, ইউরিন দিয়ে যে বিলিরুবিনটা বের হবে, ডার্ক ইউরিন, তো ইউরিন দিয়ে যে বিলিরুবিনটা বের হবে, বিলিরুবিন কি একটা পিগমেন্টটা হলো হলুদ কালারের, অনেক বেশি পিগমেন্ট যখন হয়ে যাবে তখন ওইটা অনেক বেশি কালারফুল, আর অনেক কালার যখন একসাথে মিশে মানে কালারটা অতিরিক্ত ডার্ক হয়েছে, ঠিক আছে? তাহলে ডার্ক ইউরিন। আর অবস্ট্রাকটিভ জন্ডিস, এটার মধ্যেও তো তোমার বিলিরুবিনটা অ্যাপেয়ার করতেছে ঠিকই, তাহলে ডার্ক ইউরিন, কিন্তু এটার যে ফিসেস আছে দেখো স্টার্কোবিলিনোজেন, ফিকাল স্টার্কোবিলিনোজেনের পরিমাণ কিন্তু কম, এবং এটা আসলে ইউরিনের মধ্যে বিলিরুবিনটা বের করতেছে, স্টুলের মধ্যে না, তাহলে স্টুল হবে পেইল কিন্তু ইউরিনটা হবে ডার্ক। আর বাকিগুলো তো এখানে তোমার অলরেডি পড়ে ফেলছো। যেটা নতুন জিনিস আছে সেটা হচ্ছে প্রোরাইটিস মানে হচ্ছে চুলকানি, ইচিং দেখা যায় কেন? কারণ বাইল সল্টের জন্য। এই বাইল সল্টটা নার্ভ সেলটাকে করবে, তোমার এখানে ডিস্টার্ব করবে আর কি, লেখা আছে এখানে যে ইরিটেট করবে। হ্যাঁ, বাইল সল্টটা ইরিটেট করবে নার্ভকে, আর এই জন্যই এখানে তোমার ইচিং ঘটবে। ওকে, এখানে কিছু কোয়েশ্চেন হইতে পারে, ভাইভা কোয়েশ্চেন, যে আনকনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজেস ইন হিমোলাইটিক জন্ডিস যখন হয় তখন কি হবে? আরবিসি ভাঙবে, এবং যেগুলো বিলিরুবিন তৈরি হয়েছে সেই বিলিরুবিনগুলো কি আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনই পারবে। এবার প্রত্যেকটার ব্যাখ্যা অলরেডি দেওয়া হয়েছে, সো নতুন কিছু নাই, এটা বলা হয়েছে। এখানে একটা কথা আছে লাইগ্যান্ডিনের কথা, এবিসি বইয়ে আছে, যে লাইগ্যান্ডিনটার কারণেই নর্মালি এই পাথওয়েটা সম্ভব হয়েছে, অর্থাৎ লিভার থেকে এটা ইন্টেস্টাইনে গেছে, লিভার থেকে লিভার থেকে এটা ইন্টেস্টাইনে গেছে লাইগ্যান্ডিন প্রোটিনটার জন্য। যদি লাইগ্যান্ডিন না থাকতো তাহলে উল্টাটা ঘটতো, অর্থাৎ ব্লাডের মধ্যে চলে যেত, ঠিক আছে? উইদিন হেপাটোসাইট বিলিরুবিন বাইন্ডস উইথ হিস্টোসিলিক প্রোটিন লাইগ্যান্ডিন, এটা ব্লাডের মধ্যে ফিরে যাওয়া, বিলিরুবিনকে ব্লাডে ফিরে যাওয়াকে প্রিভেন্ট করে। এর বাইরে জন্ডিসের আরও কিছু জিনিস হতে পারে, যেমন নিউনেটাল জন্ডিস, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল জন্ডিস। এটা কেন ঘটে? বিলিরুবিন, নর্মালি জন্ডিস মানে কি বিলিরুবিন বেড়ে গেছে তাই। মাইল্ড জন্ডিস উইথ কনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া, এবং এটা 14 দিনের মধ্যেই ঘটে, অর্থাৎ 14 দিনের পরে হয়ে গেলে কিন্তু সেটা আর নিউনেটাল জন্ডিস না। নতুন বাচ্চা জন্মের 14 দিনের ভিতরে যদি জন্ডিস থাকে, নর্মালি দেখা যায় 2 থেকে 5 দিনের মধ্যে এটা আসলে দেখা যায়, এর পরে আর দেখা যায় না। এবং কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক বেশি হলুদ হয়ে গেছে, মানে বিলিরুবিনের পরিমাণটা এক্সেসিভ বেশি, তাহলে তাকে ইউভি মানে সূর্যালোকের সামনে যদি রাখা হয়, যেমন ইউভি লাইট এক্সপোজার, তাহলে এই ইউভি লাইট এক্সপোজারের মাধ্যমে বিলিরুবিনটাকে ভেঙে ফেলা যায়, এটা বায়োকেমিস্ট্রিতে আছে। তো ইউভি লাইট এক্সপোজার দিয়ে তুমি এই ফিজিওলজিক্যাল জন্ডিস যদি এক্সেসিভ লেভেলে হয়ে যায় তখন সেটাকে তুমি ডিস্ট্রয় করতে পারবা। ক্যান বি এক্সকারভেটেড বাই ডিহাইড্রেশন, বার্থ ইনজুরি, প্রিমেচুরিটি অ্যান্ড হাইপোক্সিয়া। ওকে, আর কার্নিকটেরাস টপিকটা হয়তো আইটেম 10-এর মধ্যেও পড়বা, বাট এখানে পড়ে ফেলা ভালো। যে কার্নিকটেরাসটা হচ্ছে একটা জন্ডিস, যে জন্ডিসটা কেন হয়? যদি আনকনজুগেটেড বিলিরুবিন কেন হয়েছে? আরবিসি সেল লাইসিসের মাধ্যমে। আরবিসি সেল লাইসিসের মাধ্যমে পাওয়া আনকনজুগেটেড বিলিরুবিনটা যদি ব্রেইনের ব্লাড ব্রেইন ব্যারিয়ার, অর্থাৎ ব্লাড এবং ব্রেইন এদের মধ্যে যে ব্যারিয়ার আছে, এটা অলরেডি আমি পড়াইছি টাইট জাংশন, যখন হিস্টোলজির ভিডিও দেখবা, এপিথেলিয়াল সেলের ভিডিও, এখানে পড়াইছি যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার আছে, এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ক্রস করে, যেহেতু নতুন বাচ্চা জন্মলগ্ন হওয়া শুধু বাচ্চা, এর ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ঠিকমতো করে নাই, ডেভেলপ করে নাই। তো এই ইমেচিউর ব্লাড ব্রেইন ব্যারিয়ারের জন্য এটাকে পাস করে যাওয়া সম্ভব হয়, এবং আনকনজুগেটেড বিলিরুবিনটা যদি ব্লাড ব্রেইন ব্যারিয়ারটাকে পাস করে যায় এবং সেটা যদি বেজাল গ্যাংলিয়া, নিউনেটের বেজাল গ্যাংলিয়ার মধ্যে চলে যায়, এই বেজাল গ্যাংলিয়া জিনিসটা কি? নার্ভাস টিস্যুতে পড়বা। নিউনেট এবং ইনফ্যান্টসে যায়, তাহলে এটাকে আমরা বলতেছি কার্নিকটেরাস। এবং
কতটুকু ঘনমাত্রার কনসেন্ট্রেশনটা হচ্ছে 20 মিলিগ্রাম পার ডেসিলিটার, এর চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে কার্নিকটেরাস হবে আনসার। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের জন্ডিস সম্পর্কে যাবতীয়। এরপরে আমরা অ্যানিমিয়া সম্পর্কে পড়ব। আসসালামু আলাইকুম।